হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তা ক্লাস 12-এর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, পি ব্লক এলিমেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পি ব্লক এলিমেন্টসটা হচ্ছে অনেক বড়, 15, 16, 17, 18 চারটে গ্রুপ আছে। আজ আমরা শুধু গ্রুপ 15 যেটা তার মেন পয়েন্টস যেগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা সেইগুলো হাইলাইট করার চেষ্টা করব। তাহলে গ্রুপ 15 পি ব্লক এলিমেন্টসের মধ্যে আজকে আমরা এই অংশটা আলোচনা করছি। এবার সবাইকে নিশ্চয়ই জানা আছে যে গ্রুপ 15 এলিমেন্টস কোনগুলো: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তা এদেরকে একত্রে আমরা কি বলি? নিকোজেন। আর এই সমস্ত মৌলগুলো যে সমস্ত যৌগ গঠন করে তাদেরকে কি বলা হয়? নিকোলাইডস। ওকে, তা এবার এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা হচ্ছে এমন একটা গ্রুপ যার মধ্যে মেটাল, নন মেটাল, মেটালয়েডস অর্থাৎ অধাতু, ধাতু, ধাতুকল্প সবই আছে। তা কোনটা অধাতু? নাইট্রোজেন, ফসফরাস, এটা হচ্ছে নন মেটাল বা অধাতু। আর্সেনিক, অ্যান্টিমনি মেটালয়েডস বা ধাতুকল্প। বিসমাথ মেটাল। তাহলে তিন রকম মৌলই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। নাইট্রোজেন হচ্ছে গ্যাসিয়াস, অ্যাট নরমাল রুম টেম্পারেচার। বাদ বাকি যেগুলো সবই ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো সবই কিন্তু সলিড। এবার যেটা আসবো যে যে সমস্ত মৌলগুলো যেগুলো রয়েছে এদের কিছু পিরিয়ডিক যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো একবার হাইলাইট করার চেষ্টা করব। প্রথমে চলে আসি, এই যে সমস্ত মৌলগুলো রয়েছে এদের পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস। এটা আমরা ক্লাস 11-এ পড়েছি যে পারমাণবিক ব্যাসার্ধ এদের ক্ষেত্রে কি হয়, ডাউনওয়ার্ড পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু একটা করে প্রিন্সিপাল সেল অ্যাড হচ্ছে বলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে নাইট্রোজেন হচ্ছে সব থেকে কম, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। পারমাণবিক ব্যাসার্ধ যেভাবে ট্রেন্ড অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ ডাউনওয়ার্ড কিন্তু ক্রমশ বাড়ছে, আয়নিক ব্যাসার্ধ যদি হয়ে যায় তাহলে তারাও কিন্তু সেই একইভাবে চেঞ্জ হবে। তারপরে আছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আইপি, আয়নিক ভবন বিভব। ওপর থেকে যত নিচের দিকে নামবো এক্সট্রা নিউক্লিয়ার যে সেল তত অ্যাড হচ্ছে, অর্থাৎ আউটার মোস্ট ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে। নিউক্লিয়াস থেকে দূরে চলে গেলে কি হবে? কম এনার্জি দিলে আউটার মোস্ট সেলের ইলেকট্রনটা বেরিয়ে যাবে, অর্থাৎ আইপি মান কিন্তু কমবে। তার মানে এই অর্ডার, এটা নয়, সরি, এর রিভার্স অর্ডার। আইপি সব থেকে বেশি নাইট্রোজেন, তারপরে আসবে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে, আচ্ছা, গলনাঙ্ক, সরি স্ফুটনাঙ্ক, কারণ লিকুইড নাইট্রোজেনই অনেক মানে -85 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বোঝাই যাচ্ছে যে যত এগুলো নিচের দিকে যাচ্ছি তত কিন্তু মলিকুলার অ্যাটমিক ওয়েট বাড়ছে। অ্যাটমিক ওয়েট বাড়লে কিন্তু তাদের কিন্তু সাধারণভাবে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ নাইট্রোজেন তাহলে এখানে সব থেকে কম, তারপর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এবং অ্যান্টিমনি আর বিসমাথ প্রায় ইকুয়াল। এটা গেল। আর একটা ব্যাপার, আর একটা যে ট্রেন্ড আছে, জারণ স্তর, অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট এইগুলোর
কি কি হতে পারে? এটা হচ্ছে যদি আমাদের ইলেকট্রন কনফিগারেশন জানা থাকে তাহলে সেটা আমরা জানি যে NS2 NP3। তা এবার NS2 NP3 হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন কনফিগারেশন। এরা তিনটে ইলেকট্রন লস করতে পারে, NS2 হতে পারে, আবার 5টা ইলেকট্রন লস করতে পারে। তাহলে কি হতে পারে? 5টা ইলেকট্রন যদি লস করে তাহলে সেখানে চলে আসবে +5 অক্সিডেশন নাম্বার। আর ম্যাক্সিমাম এরা কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে? 3টে ইলেকট্রন আউটার মোস্ট সেলে। তাহলে কিন্তু হয়ে যাবে NS2 NP6, অর্থাৎ আউটার মোস্ট সেলটা নিয়ারেস্ট যে নোবেল গ্যাস, সেই নোবেল গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করবে। তাহলে সুতরাং এরা যদি 3টে আর 5টা ইলেকট্রন ম্যাক্সিমাম ছাড়তে পারে তাহলে জার্ম সংখ্যা হয়ে গেল ম্যাক্সিমাম কত? +5। আর এরা 3টে ইলেকট্রন নিতে পারে, তাহলেও কিন্তু তারা নিয়ারেস্ট যে নোবেল গ্যাস তার কনফিগারেশন পেতে পারে। তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম যে অক্সিডেশন নাম্বার সেটা কত? -3। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই NH3, এই যে কম্পাউন্ডটা এখানে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার -3। আবার N2O5 এই যে কম্পাউন্ডটা আছে এখানে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার কিন্তু +5। তাহলে বোঝা যাচ্ছে যে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার +5, লোয়েস্ট অক্সিডেশন নাম্বার -3। এখানে কিন্তু একটা ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে বিসমাথ। বিসমাথ +5 আনস্টেবল, +3 মোর স্টেবল, +5 আনস্টেবল, +3 মোর স্টেবল। কেন? ইনার্ট পেয়ার এফেক্ট। এই যে বিসমাথের ক্ষেত্রে NS2 আর NP3, এই যে NS2 এই দুটো ইলেকট্রন কিন্তু বেরোয় না চট করে। কারণ এদের ক্ষেত্রে কি হয়? আগে f অরবিটাল আছে, তাহলে f অরবিটালের স্পিনিং এফেক্ট খুব কম থাকার জন্য এই s অরবিটাল আবার পেনিট্রেটিং পাওয়ার খুব বেশি। তার জন্য কি হচ্ছে? s অরবিটালগুলোর সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স খুব বেশি এবং সেখান থেকে ইলেকট্রনগুলো কিন্তু বের হয় না, শুধুমাত্র 3টে ইলেকট্রন বেরিয়ে চলে যায়। যার জন্য তারা কিন্তু +3 স্টেটটা কিন্তু বেশি স্টেবল হয়, যেটাকে বলা হচ্ছে এই দুটো ইলেকট্রন কিন্তু এইভাবেই থাকে। এটাকে বলা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। তো লাস্ট এলিমেন্ট বিসমাথ তার কিন্তু এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য সে কিন্তু +3 স্টেবলটা, যে +3 যে অক্সিডেশন স্টেট এটা কিন্তু মোর স্টেবল দ্যান +5। বহুরূপতা বা অ্যালোট্রপি। বহুরূপতা অ্যালোট্রপি, এখানে কিন্তু নাইট্রোজেনের কিন্তু কোনো সেরকম বহুরূপতা অ্যালোট্রপি দেখা যায় না। ফসফরাসের দেখা যায় অনেক রকম অ্যালোট্রপি আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনিও আছে, কিন্তু বিসমাথের আর সেরকম কিছু নেই। কাজে নাইট্রোজেন আর বিসমাথ ছাড়া বাদবাকি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা কিন্তু অ্যালোট্রপি শো করে। এবার চলে আসবো যে যে সমস্ত মূলকগুলো রয়েছে এদের যে অক্সি অ্যাসিডগুলো হয় তাদের যে রিলেটিভ স্ট্রেংথ, অক্সি অ্যাসিডের তীব্রতা। অক্সি অ্যাসিডগুলো যত আমি ডাউনওয়ার্ড আসবো, অক্সি অ্যাসিড আমি একটা উদাহরণ দিই, HNO3 নাইট্রোজেনের অক্সি অ্যাসিড, ফসফরাসের অক্সি অ্যাসিড H3PO4, আর্সেনিক H3AsO4 ইত্যাদি। এরকম ভাবে অ্যান্টিমনি বিসমাথ। তাহলে এই অক্সি অ্যাসিডগুলোর যে তীব্রতা উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আস্তে আস্তে ক্রমশ কমবে। তাহলে এইদিকে কি হচ্ছে? তীব্রতা হ্রাস। অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা ডাউনওয়ার্ড কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। হাইড্রাইড, হাইড্রাইডস এই সমস্ত যে মৌলগুলো রয়েছে এরা ট্রাইহাইড্রাইড গঠন করে, অর্থাৎ NH3, PH3,
ASH3, SPH3 and BIH3 সবাই কিন্তু এরা ট্রাইহাইড্রাইড গঠন করে। তো এবার ট্রাইহাইড্রাইড যেগুলো গঠন হলো এদের মধ্যে আবার কিছু প্রপার্টিজ রয়েছে। যেমন আছে এই যে ট্রাইহাইড্রাইড যেগুলো হচ্ছে এগুলো সবাই কিন্তু ক্ষারীয় ধর্ম আছে। ক্ষারীয় ধর্ম কার বেশি কার কম? NH3, BH3, ASH3, SPH3, BIH3। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু লোন পেয়ার আছে। নাইট্রোজেনের মাথায় আছে, ফসফরাস সেন্ট্রাল যে এলিমেন্টগুলো প্রত্যেকটারই কিন্তু লোন পেয়ার আছে। তাহলে এবার লোন পেয়ার অ্যাভেলেবিলিটি যত বেশি হবে তার দান করার প্রবণতা তত বেশি হবে, আর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি যত কমে যাবে তার দান করার প্রবণতা কিন্তু তত কমে যাবে। তাহলে এখানে যে এই সমস্ত যৌগগুলো পেলাম, এই যে হাইড্রাইডগুলো, 5টা হাইড্রাইড, এদের ক্ষারীয় ধর্মের তাহলে কোনটা কি? ক্ষারীয় ধর্ম অবশ্যই কিন্তু নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি, কারণ নাইট্রোজেনের আকারটা অনেক ছোট, তার জন্য NH3 ক্ষারীয় ধর্ম সব থেকে বেশি। তারপরে কিন্তু BH3 কমতে কমতে BIH3 তে ক্ষারীয় ধর্ম সব থেকে কম। কারণটা কি? নাইট্রোজেনের আকার ছোট এবং তার জন্য কি হচ্ছে, তার লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বেশি হয়ে যাচ্ছে। যত এদিকে যাচ্ছি আকারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আকার বেড়ে যাওয়ার জন্য তাদের কিন্তু লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কমে যায় এবং ক্ষারীয় ধর্ম কমে যায়। এটাকে বলা হয় লুইস বেস। মানে যারা লোন পেয়ারটা একদম দাম করে তাদেরকে আমরা বলি লুইস বেস, যারা গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এরা কিন্তু সবাই কিন্তু লুইস বেস। হাইড্রাইডের যেটা আছে এরপরে যেটা আসবে যেটা হ্যালাইডস। হ্যালাইডস হ্যালাইডস কিন্তু দু রকম হয়, ট্রাইহ্যালাইড, পেন্টাহ্যালাইড। অর্থাৎ যদি আমি এলিমেন্টগুলোকে n ধরি তাহলে সেখানে NX3 এই ধরনের একটা হ্যালাইড হতে পারে, X হচ্ছে হ্যালোজেন, আর NX5। অর্থাৎ ট্রাইহ্যালাইড, পেন্টাহ্যালাইড দু রকম হ্যালাইড হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে নাইট্রোজেন কেবলমাত্র ট্রাইহ্যালাইড গঠন করে, আর বিসমাথ পেন্টাহ্যালাইড গঠন করলেও কিন্তু সেটা তুলনামূলক আনস্টেবল, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য আবার কিন্তু ট্রাইহ্যালাইডে কনভার্ট করে যায়। আর নাইট্রোজেন কিন্তু কখনোই কোনো পেন্টাহ্যালাইড গঠন করে না। নাইট্রোজেনের যে সমস্ত ট্রাইহ্যালাইড হবে সেটা হচ্ছে Na3, NCl3, NBr3, এইগুলো। Ni3 যেটা আছে কিন্তু তার স্টেবিলিটি তুলনামূলক কম। তো এইগুলো হচ্ছে কি নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড। আর একইভাবে পেন্টাহ্যালাইড কিন্তু নাইট্রোজেন বাদ দিয়ে বাকি মৌলগুলো অর্থাৎ ফসফরাস পেন্টাহ্যালাইড, আর্সেনিক পেন্টাহ্যালাইড, অ্যান্টিমনি পেন্টাহ্যালাইড এগুলো কিন্তু তৈরি হয়। তো প্রশ্ন হতেই পারে যে why nitrogen form only trihalide but the other elements of that group form pentahalide। অর্থাৎ অন্যান্য মৌলগুলো পেন্টাহ্যালাইড তৈরি করছে বাট নাইট্রোজেন কিন্তু করছে না। কারণটা কি? কারণ আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের যদি ইলেকট্রন কনফিগারেশন দেখি, নাইট্রোজেন হচ্ছে 2s2 2p3, তাহলে 2s এ কোনো d অরবিটাল নেই। তো d অরবিটাল না থাকার জন্য p তে কি আছে, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, 3টে যদি হ্যালাইডের সঙ্গে এখানে কোভ্যালেন্ট বন্ডিং করে তাহলে তার কিন্তু অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে, ভ্যালেন্সি এক্সপ্যান্ড করার কোনো সুযোগ নেই। তার ফলে কি হবে, নাইট্রোজেন কিন্তু পেন্টাহ্যালাইড গঠন করছে না। কিন্তু যদি আমি ফসফরাস বা আর্সেনিক এদের ক্ষেত্রে দেখি তাহলে তাদের কি ইলেকট্রন কনফিগারেশন, ফসফরাসের যেটা হবে 3s2 3p3 and 3d0। তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে 3টে p অরবিটাল একটা একটা করে আছে ইলেকট্রন, তারা 3টে হ্যালাইডের সঙ্গে ট্রাইহ্যালাইড গঠন করলো, ঠিক আছে। কিন্তু at the same time এখানে যে দুটো ইলেকট্রন আছে s অরবিটাল, এখানে d অরবিটাল পুরো ফাঁকা 3d। একটা ইলেকট্রন যদি এখানে শিফট করে হাই এনার্জি দেওয়া হয় তাহলে এখন আনপেয়ার্ড ইলেকট্রন কত হলো, 1 2 3 4 5। অর্থাৎ sp3d এই হাইব্রিডাইজেশন তৈরি করছে এবং sp3d হাইব্রিডাইজেশন তৈরি হওয়ার জন্য সে কিন্তু পেন্টাহ্যালাইড গঠন করবে, যার ফলে বলা হয় যে pCl5 এর এক্সিস্টেন্স রয়েছে কিন্তু NCl5 এর কোনো এক্সিস্টেন্স নেই। তার ব্যাখ্যাটা হচ্ছে এটা যে এরা কিন্তু ভ্যাকেন্ট যে d অরবিটাল আছে সেটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারে এবং ভ্যালেন্সিটাকে এক্সপ্যান্ড করতে পারে। নাইট্রোজেনের কিন্তু কোনো ভ্যাকেন্ট d অরবিটাল নেই, এখানে পিতেই শেষ। তার জন্য নাইট্রোজেনে কিন্তু ভ্যালেন্সি এক্সপ্যান্ড করার কোনো সুযোগ নেই।
অর্থাৎ নাইট্রোজেনের সর্বাধিক সমযোজ্যতা যেটা হয় সেটা কিন্তু 3-এর বেশি হবে না। অক্সিডেশন নাম্বার কিন্তু হতে পারে +5 পর্যন্ত, কিন্তু ভ্যালেন্সি যেটা বলতে চাইছি, ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার টোটালি আলাদা। ভ্যালেন্সি যেটা মেনলি কোভ্যালেন্সি সেটা কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে 3, অন্যান্য যে সমস্ত মৌলগুলো আছে গ্রুপ 15 তাদের ক্ষেত্রে 5 পর্যন্ত হবে, 3-5। ট্রাইহ্যালাইড যেটা বললাম, এদের আবার কিছু প্রপার্টিজ আছে, যেমন NF3 এর সঙ্গে যদি আমরা হাইড্রোলিসিস করার চেষ্টা করি H2O, হাইড্রোলিসিস হয় না। NCl3 H2O, একে যখন হাইড্রোলিসিস করছি এটা হাইড্রোলিসিস হয়, হাইড্রোলিসিস হয়ে তৈরি করবে কি, এখানে HCl তৈরি করবে প্লাস হাইড্রোলিসিস হয়ে তৈরি করবে HCl HClটা পরেরটা হয়, এখানে তৈরি হবে HOCl প্লাস NH3, HOCl হবে প্লাস NH3। আর যদি আমরা PCl3 নিই, তার সঙ্গে H2O যোগ করলাম, তাহলে সেখানে কিন্তু তৈরি হবে এখানে যেটা সেটা হচ্ছে H3PO3 প্লাস PCl। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে নাইট্রোজেন NF3 একবারে হাইড্রোলিসিস হয় না কেন, NCl3 হাইড্রোলিসিস হয়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে NCl3 হাইড্রোলিসিস হওয়ার ফলে যে যৌগ তৈরি করছে, PCl3 হাইড্রোলিসিস হওয়ার ফলে সেই ধরনের যৌগ তৈরি করছে না, অন্য যৌগ তৈরি করছে। তাহলে দুটো প্রশ্ন দু রকম উত্তরটা আছে। প্রথম যেটা বলি যে হাইড্রোলিসিস যখন হবে তখন H2O লোন পেয়ার কি চেষ্টা করবে, কোনো একটা পরমাণু যার ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে সেইখানে তার লোন পেয়ার গিয়ে প্রথমে যুক্ত হবে, যে একটা বন্ডিং তৈরি হবে। তো এবার যদি আমরা দেখি যে NF3 এখানে নাইট্রোজেনের সঙ্গে 3টে ফ্লোরিন যুক্ত হয়ে আছে আর নাইট্রোজেনের অক্টেট ফুলফিল, তাহলে এবার নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ফ্লোরিনেরও ডি অরবিটাল নেই, তাহলে এখানে H2O যে মলিকুল, H2O মলিকুলের যে লোন পেয়ার, সেই লোন পেয়ার কিন্তু এখানে আসতে পারছে না, কারোর সঙ্গে যুক্ত হতে পারবে না, না নাইট্রোজেন না ফ্লোরিন। তার জন্য কিন্তু NF3 কোনো হাইড্রোলিসিস হয় না। ক্লিয়ার? এবার হচ্ছে প্রশ্নটা আসছে যে NCl3 PCl3 হাইড্রোলিসিস হয়ে আলাদা আলাদা যৌগ তৈরি করলো কেন, তো সেইটা একটু মেকানিজমটা দেখা যায়। NCl3 তে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, কিন্তু ক্লোরিনের আছে। তা নাইট্রোজেনের সঙ্গে এখানে ক্লোরিন 3টে কোভ্যালেন্ট বন্ডিং দিয়ে আছে, আমি এটাকে আমার নিজের সুবিধার জন্য এইভাবে লিখছি। ক্লোরিনের কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। এবার আমি যখন এর সঙ্গে H2O যোগ করলাম, তা H2O লোন পেয়ার কিন্তু ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। কারণ ক্লোরিন যদি লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে এখন যে স্ট্রাকচারটা পাচ্ছি, ক্লোরিন এখানে দুটো রয়েছে Cl, এবার এর সঙ্গে OH H2টাকে ব্রেক করে নিলাম, অক্সিজেন দিয়ে দিয়েছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এবার যেটা হয় যে ক্লোরিন যখন এখানে মাইনাস হয়ে যাচ্ছে তখন সে কি করবে, এই বন্ডিংটাকে এদিক থেকে ভেঙে এদিকে চলে আসে, আর এই যে বন্ডিংটা তখন একটা ভেঙে গিয়ে ক্লোরিনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, এইটা অক্সিজেনটা চলে যায়। তাহলে আলটিমেটলি পেলাম, আবার বলছি, এই নেগেটিভ চার্জ যেটা এখানে এসছে ক্লোরিনের কাছে, সেটা এবার মাঝখানে নাইট্রোজেন ক্লোরিন বন্ডিংটা ব্রেক করে নাইট্রোজেনের কাছে চলে গেল, ক্লোরিনটা এখান থেকে এসে হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, আর এই বন্ডিংটা ভেঙে গেল, যে অক্সিজেনের মাথায় যেটা পজিটিভ সেটা নিউট্রাল হলো। তাহলে এখন যেটা আমি পাচ্ছি সেই যৌগটা কি, N এর সঙ্গে কি আছে, Cl রয়েছে, এইদিকে কি রয়েছে, এদিকে আমরা যেটা পাচ্ছি N এর সঙ্গে সরি একটু ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে, এটা ক্লিয়ার করে দিই। এখানে এই জিনিসটা হয় না, যখন এখান থেকে বন্ডিংটা আসে এদিকে, তখন নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার, সেই লোন পেয়ার কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়। ভেরি সরি, লোন পেয়ারটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, আর এদিক থেকে বন্ডিংটা ব্রেক করে।
তাহলে এবার আমি যেটা পেলাম নাইট্রোজেনের সঙ্গে এখন কি হয়েছে NCl2 তার সঙ্গে H NCl2H প্লাস কি পাচ্ছি এখানে HOCl, কারণ এখানে এই বন্ডিংটা কিন্তু রয়েছে HOCl। এটা এক মলিকুল H2O দেওয়ার জন্য হয়েছে। যদি আবার এক মলিকুল H2O দিই এটার সঙ্গে, তাহলে ঠিক একই রকম মেকানিজমে একটা ক্লোরিন একটা কি হবে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে। তাহলে কি তৈরি হলো সেকেন্ড স্টেপটা যেটা, সেটা হচ্ছে যে ClNH2 প্লাস আবার একটা HOCl, এবং থার্ড যদি এর সঙ্গে আবার H2O দেওয়া হয়, থার্ড যে ক্লোরিনটা সেটা আবার কিন্তু হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে তৈরি করবে NH3 প্লাস আবার এক মোল HCl। অর্থাৎ এখানে যেটা তাহলে তৈরি হচ্ছে যে NCl3 যদি থাকে তাহলে তার সঙ্গে আমাদের 3 মোল জল দিতে হবে। 3 মোল জল যখনই আমরা দিলাম তাহলে তখন তৈরি হলো কি এখানে 3HOCl প্লাস NH3। এইটা হচ্ছে আমাদের NCl3 হাইড্রোলিসিস হয়ে কেন NH3 তৈরি করে তার ব্যাখ্যা হচ্ছে এটা। এবার প্রশ্ন আসছে যে PCl3 তার ক্ষেত্রে আলাদা কেন, সেই ব্যাখ্যাটা করি। PCl3 তে দেখা যাচ্ছে যে ফসফরাস এবং ক্লোরিন উভয়ই কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। ফসফরাস এবং ক্লোরিন উভয়ই ভ্যাকেন্ট ডি অরবিটাল। এবার ফসফরাসের সঙ্গে ক্লোরিনের 3টে লোন পেয়ার আছে, ফসফরাসের এখানে একটা লোন পেয়ার, বাদ বাকি এখানে আরো দুটো ক্লোরিন রয়েছে। প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু 3টে করে লোন পেয়ার। তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন অনেক বেশি, ফসফরাসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন তুলনামূলক কম আছে, লোন পেয়ার এখানে অনেক 3টে করে লোন পেয়ার। তাহলে এবার যখন আমি H2O যোগ করছি তখন H2O যে লোন পেয়ার অক্সিজেন সেটা কিন্তু ফসফরাসের কাছে তাড়াতাড়ি আসে, কারণ ফসফরাসেরও কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ক্লোরিনেরও ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কিন্তু ক্লোরিনের এই লোন পেয়ার বেশি থাকার জন্য ইলেকট্রনিক রিপালশন বেশি হয়, ফসফরাসের ক্ষেত্রে তুলনামূলক সেটা কম। তাহলে এবার যখন একে অ্যাটাক করলো তাহলে এরপরে যে স্ট্রাকচারটা সেটা এরকম ধরনের হবে, পি এর সঙ্গে এদিকে একটা ক্লোরিন আছে, এদিকে ক্লোরিন এদিকে ক্লোরিন, এবার এখানে হচ্ছে OH, ফসফরাস গ্রহণ করেছে তাহলে ফসফরাস মাইনাস আর এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস এটা হচ্ছে প্লাস। এর পরের স্টেপটা কি, এই বন্ডিংটা ব্রেক করার চেষ্টা করবে, কারণ এই প্লাসটাকে অক্সিজেন নিউট্রালাইজ করার চেষ্টা করবে। আর যখন এটাকে ব্রেক করার চেষ্টা করলো তাহলে তখন কি হচ্ছে OH বন্ডিংটাকে ভেঙে দিচ্ছে, এবং এখান থেকে কি হয় ফসফরাসের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে সেই নেগেটিভ চার্জটা এখান থেকে কি হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে ক্লোরিনের কাছে, অর্থাৎ ক্লোরিন কিন্তু এবার এখান থেকে এইটা নিয়ে, তাহলে তখন কি হচ্ছে এই ক্লোরিন যদি এর সঙ্গে যুক্ত হয়ে যায় HCl, তাহলে এই বন্ডিংটা হয়ে গেল, তাহলে প্লাস মাথায় আর মাইনাস নিউট্রাল, তাহলে অটোমেটিক আমি পাচ্ছি কি HCl প্লাস কি পাবো এখানে PCl2OH, PCl2OH। এটা এক মোল H2O দেওয়ার জন্য একটা ক্লোরিন একটা OH দিয়ে রিপ্লেস হয়েছে। এবার যদি আর এক মোল ক্লোরিন দিই তাহলে আরেকটা ক্লোরিন একটা OH দিয়ে আসবে, তাহলে আরেকটা যদি H2O দেওয়া হয় তাহলে তখন কি কম্পাউন্ড আসবে, তখন যেটা হবে সেটা হচ্ছে PClOH হোল টুয়াইস প্লাস HCl, এবং থার্ড যখন আমরা H2O দিচ্ছি তখন কি তৈরি হবে, থার্ড H2O দিলে PClOH এর জায়গায় আবার একটা Cl এর জায়গায় একটা OH চলে, অর্থাৎ POH হোল টুয়াইস। এটাকে একটু নিচে দিকটা লিখি, H2O যখন দিচ্ছি তখন ফাইনালি লাস্ট প্রোডাক্ট যেটা সেটা আমি এই জায়গাটা লিখি POH হোল টুয়াইস প্লাস অর্থাৎ দুটোর যে মেকানিজম হাইড্রোলিসিস মেকানিজম দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, তার জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট। তাহলে এখানে কিন্তু আমাকে 3 মোল H2O দিতে হচ্ছে, 3 মোল H2O দেওয়ার পর যেটা তৈরি হলো POH হোল 3 মানে হচ্ছে H3 প্লাস এখানে তৈরি হলো BH। ক্লিয়ার আশা করি। এবার যেটা দেখবো যে হাইড্রোলিসিসের ব্যাপারটা আমরা দেখলাম। এখন যে সমস্ত হ্যালাইডগুলো রয়েছে
তা সেই হ্যালাইডগুলোর স্টেবিলিটি কিরকম? PCl3 PBr3 PI3 আর এদিকে হচ্ছে PF3 স্টেবিলিটি। তো দেখা যাচ্ছে কি এখানে কিন্তু শরীরে খুব স্ট্রং ইলেকট্রোনেগেটিভ, মানে বন্ডিংটা খুব স্ট্রং হয়। বন্ডিং যদি স্ট্রং হয় তাহলে স্টেবিলিটি বাড়বে। আর এখান থেকে যত দূরে চলে যাচ্ছি PI বন্ড লেন্থটা বড় হয়ে যাচ্ছে। বন্ড লেন্থ যদি বড় হয়ে যায় তাহলে তার স্টেবিলিটি কি কম। তাহলে PF3 সব থেকে বেশি, PCl3 PBr3 তারপরে হলো PI। এইটা গেল আমাদের স্টেবিলিটি অর্ডার। ফসফরাসের যে সমস্ত হ্যালাইডগুলো আছে তাদের স্টেবিলিটি অর্ডার এরকম। এবার যদি ইন জেনারেল যেটা আছে, যে যদি এখানে বলা হয় যে PCl3 তারপরে ASCl3 আর SbCl3, এদের যদি বলা হয় যে কম্পেয়ার দ্য স্টেবিলিটি অর্ডার, তাহলে এখানে কি হবে? ওই একই ব্যাপার। PCl3 ক্ষেত্রে বন্ড লেন্থ যা, SbCl3 ক্ষেত্রে বন্ড লেন্থ যারা বড়, তা বন্ড লেন্থ যত বড় হয়ে যাবে স্টেবিলিটি কি হবে? কম হবে। সুতরাং PCl3 স্টেবিলিটি বেশি, গ্রেটার দ্যান ASCl3, গ্রেটার দ্যান SbCl3। আবার যদি PCl3 থেকেও যদি থাকে বেশি কোনটা, সেটা হচ্ছে ওকে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নাইট্রোজেন বা ডাইনাইট্রোজেন। এগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি, খুব একটা বেশি কিছু বোঝার নেই। মেনলি প্রিপারেশনগুলো দেখতে হবে। প্রিপারেশন হচ্ছে যে কোনো ধরনের নাইট্রাইট তাকে হিট করলে নাইট্রোজেন তৈরি হয়। সাধারণত কি হয়, অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করলে নাইট্রোজেন পাওয়ার কথা, এটা আমরা জানি। এখান থেকে হিট করলেই কিন্তু আমরা নাইট্রোজেন পাবো, তার সঙ্গে কি H2। তো এখানে যেটা সমস্যা হয়, এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট হচ্ছে খুব এক্সপ্লোসিভ, সেই জন্য সরাসরি হিটিংটা করা হয়। তার জন্য কি করা হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট NaNO2 মিশিয়ে হিট করা। তাহলে প্রথমে ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ইন্টারচেঞ্জ হলো, দিয়ে তৈরি হবে NH4NO2 প্লাস NaCl, NH4NO2 ফার্দার ডিসোসিয়েট করে নাইট্রোজেন। এতে কি হয়, বিস্ফোরণটা এড়ানো। এই হচ্ছে আমাদের নাইট্রোজেনের প্রিপারেশন। নাইট্রোজেনের এবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, রাসায়নিক বিক্রিয়া মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ সেগুলো নয়, দু একটা রাসায়নিক বিক্রিয়াগুলো দেখে রাখলেই হবে। নাইট্রোজেনের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ, যেমন ক্যালসিয়াম কার্বাইড, এটা আমরা সবাই জানি। তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস পাঠানো হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে সেখানে কি হয়, ক্যালসিয়াম সায়ানাইড CaNCN প্লাস C, মানে এই যে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন চূর্ণের যে মিশ্রণ, এটাকে আমরা বলি নাইট্রোলিন। তো নাইট্রোলিন কি হচ্ছে, ফার্টিলাইজার বা সার হিসেবে ইউজ করা হচ্ছে। এগুলো টুকটাক আমাদের জানা আছে। এরপরে যেটা আছে যে নাইট্রোজেনের যে সমস্ত বিভিন্ন কম্পাউন্ডগুলো আছে, কম্পাউন্ডগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হেবার পদ্ধতি। এটা আমরা পড়েছি। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন রিঅ্যাকশন করানো হয়। 3 মোলস অফ হাইড্রোজেন, 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 অ্যাটমসফিয়ার প্রেসার, তারপর হচ্ছে আয়রন ক্যাটালিস্ট, মলিবডিনাম, প্রোমোটার বা উদ্দীপক, এইভাবে তাহলে তৈরি হয়েছে এখানে NH3। এটা হচ্ছে হেবার পদ্ধতি। আরো বিভিন্নভাবে অ্যামোনিয়া তৈরি করা যায়, বিভিন্ন প্রচুর রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনগুলো একটুখানি ভালো করে একটু করতে হবে। আর এই যে অ্যামোনিয়ার যেটা জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটা আবার কি করা হয়, বিভিন্ন ধরনের যে সমস্ত ধাতব মূলক তাদেরকে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। তো ধাতব মূলকগুলোর মধ্যে কি কি আছে, Al3+, Fe3+, Ni2+, Zn2+, বিভিন্ন ধাতব মূলকের সঙ্গে এরা কি করে হাইড্রোক্সাইড তৈরি করে। এবং এক একটা হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে এক এক রকম, যেমন ফেরিক হাইড্রোক্সাইড বাদামি বর্ণে, জিঙ্ক হাইড্রোক্সাইড হোয়াইট, কিউপ্রিক হাইড্রোক্সাইড সেটা হচ্ছে ব্লুইশ হোয়াইট। এরকম ধরনের বিভিন্ন হাইড্রোক্সাইড তারা তৈরি করে এবং সেখান থেকে সেই মূলকটা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি। এইটা আছে। এবার যেটা থাকে নাইট্রোজেনের যে সমস্ত অক্সাইডগুলো আছে,
নাইট্রোজেনের অক্সাইডগুলো হচ্ছে 5 রকম অক্সাইড আছে। প্রথম হচ্ছে N2O, তারপর আসছে NO, তারপর আসছে N2O3, N2O4, N2O5। এই 5 রকম কিন্তু নাইট্রোজেনের অক্সাইড হয়। তো 5 রকম অক্সাইডে এবার অক্সাইডগুলোর কি হয়, আম্লিক ধর্ম আছে। আম্লিক ধর্ম কার সব থেকে বেশি? যত নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বাড়বে অক্সাইডের আম্লিক ধর্ম তত বেশি। তাহলে এখানে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার +5 হাইস্ট। আর N2O যখন, তখন সেখানে নাইট্রোজেনের অক্সিজেন আছে -2, তাহলে প্রতিটা অক্সিজেন হচ্ছে +1, মানে এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার লোয়েস্ট N2O। NO-তে হচ্ছে +2, এখানে +3, +4, +5। তাহলে যত অক্সিডেশন নাম্বার বাড়বে অক্সাইডের আম্লিক ধর্ম কিন্তু আস্তে আস্তে বাড়ে। তাহলে আমরা যদি বলি যে আম্লিক ধর্মের ক্রম, সেটা হচ্ছে এই অর্ডারে আমরা লিখতে পারি। এটা হচ্ছে আম্লিক ধর্ম বা অ্যাসিডিক প্রপার্টি। এখানে একটা খেয়াল রাখতে হবে যে N2O5 একমাত্র অক্সাইড যার মধ্যে NON এই বন্ডিংটা থাকে, আর কোনো অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এই বন্ডিংটা থাকে না। N2O5 এর ক্ষেত্রে NON এই বন্ডিংটা থাকে, সেখানে এইরকম ধরনের স্ট্রাকচারটা N2O5 NON বন্ডিংটা আছে, আর কোনো অক্সাইডে কিন্তু এটা নেই। অনেক সময় প্রশ্ন থাকে যে NO2 কেন ডাইমার ফর্ম করে, N2O4 এই ডাইমার কেন ফর্ম করে, এই প্রশ্নটা থাকে। তো NO2 হচ্ছে কি, যখন আমরা স্ট্রাকচারে দেখবো তখন সেখানে দেখবো যে নাইট্রোজেন একটা অড ইলেকট্রন বসে আছে, একটা অড ইলেকট্রন, লোন পেয়ার না, একটা অড ইলেকট্রন। এবার দুটো NO2 যদি এইভাবে অড ইলেকট্রনগুলো নাইট্রোজেনের সঙ্গে যদি এইভাবে বন্ডিং তৈরি করে, তাহলে NO2 যে স্ট্রাকচারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এইরকম। বন্ডিংটা তৈরি হয়ে যখনই হয়ে গেল তখন নাইট্রোজেনে কি হচ্ছে, অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে। তা অক্টেটটা ফুলফিল করার জন্যই কিন্তু NO2 ডাইমার ফর্ম করে N2O4 তৈরি করে। এরকম ধরনের টুকটাক জিনিসগুলো আছে। নাইট্রোজেনের পরে যে মৌলটা দরকার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাস সম্পর্কে আমাদের বলতে গেলে যেটা দরকার, ফসফরাসের দু রকম রূপভেদ আছে। একটা হচ্ছে হোয়াইট ফসফরাস, আর একটা হচ্ছে মেনলি দু রকম, কিন্তু আরো অনেক রকম আছে। মেনলি দু রকম, একটা হোয়াইট আর একটা হচ্ছে রেড। এছাড়া আছে ব্ল্যাক ফসফরাস, ভায়োলেট ফসফরাস, তারপর হচ্ছে ব্রাউন ফসফরাস, এরকম আছে। প্রধান যে দুটো সেটা হচ্ছে হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস। বা হোয়াইট ফসফরাস বলা হচ্ছে খুব অ্যাক্টিভ, অত্যন্ত সক্রিয়, বায়ু সংস্পর্শে এলেই সে কি করে, পেন্টঅক্সাইড বা ট্রাই অক্সাইড গঠন করে। আর রেড ফসফরাস হচ্ছে খুব নিষ্ক্রিয়, বায়ুতে রাখা যায়, কোনো অসুবিধা নেই। তো প্রশ্নটা হলো কি কারণের জন্য হোয়াইট ফসফরাস খুব সক্রিয়। হোয়াইট ফসফরাসের স্ট্রাকচারে এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এবার প্রতিটা ফসফরাসে কিন্তু একটা করে লোন পেয়ার বসে আছে। তাই এবার লোন পেয়ার থাকার জন্য কি হচ্ছে, এই যে লোন পেয়ার যখনই থেকে গেল, এখানে এটার সঙ্গে একটা বন্ডিং রয়েছে। লোন পেয়ার যখনই থেকে গেল তখন কিন্তু এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের যে রিপালশন, তার জন্য কি হয়, বন্ড অ্যাঙ্গেলগুলো টেট্রাহেড্রাল অংশ 9 ডিগ্রি থেকে কমে গিয়ে 60 ডিগ্রিতে পৌঁছে যায়। মানে এই অ্যাঙ্গেলগুলো হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তার ফলে কি হয়, যথেষ্ট অ্যাঙ্গেল স্ট্রেন তৈরি হয়, এবং অ্যাঙ্গেল স্ট্রেন এত বেশি থাকে যে এরা কিন্তু খুব হাইলি রিঅ্যাক্টিভ হয়ে যায়, সহজে কিন্তু এই বন্ডগুলো ব্রেক করে যায় এবং রিঅ্যাকশন করে। এবং যার ফলে কি হয়, হোয়াইট ফসফরাস মানে যেটাকে আমরা P4 হিসেবে বলি, তাকে বায়ুতে রাখলেই সে কি তৈরি করবে, ফার্স্ট হচ্ছে P2O3, অথবা এটা অনেক সময় ডাইমার ফর্ম করে, সেটা হচ্ছে P4O6। আর এক্সেস অক্সিজেনের প্রেজেন্সে, অতিরিক্ত অক্সিজেনের প্রেজেন্সে সেটা আবার তৈরি করবে প্রথমে P2O5, এবং সেটা ডাইমার ফর্ম করে তৈরি করবে P4O10। এবার একটা সাদা ধোঁয়া তৈরি করবে। তার জন্য কি করা হয়, একে সবসময় জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কিন্তু লাল ফসফরাসের ক্ষেত্রে এই সমস্যাটা নেই। লাল ফসফরাস যেটা হয়, সেখানে
তাদের যে স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল স্ট্রাকচারই কিন্তু তার একটা নেটওয়ার্ক স্ট্রাকচার তৈরি করে, সিঙ্গেল স্ট্রাকচার হিসেবে থাকে না। এই যে পি এর সঙ্গে আবার একটা এরকম ধরনের টেট্রাহেড্রাল যুক্ত করে, আবার একটা এইভাবে এই এদিকেও থাকবে এদিকেও থাকবে, এভাবে চলতে থাকবে। এখানে কিন্তু লোন পেয়ার আছে, প্রতিটা ফসফরাসের লোন পেয়ার আছে, কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এরা এই নেটওয়ার্ক স্ট্রাকচার তৈরি করার জন্য এদের কিন্তু এই যে অ্যাঙ্গেল স্ট্রেনটা কিন্তু খুব বেশি হয়। অ্যাঙ্গেল স্ট্রেনটা বেশি না হলে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় 101 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা ওখানে ছিল 60 ডিগ্রি, অর্থাৎ 109 ডিগ্রি থেকে সামান্য একটু কম। তার ফলে কি এরা তুলনামূলক অনেক বেশি স্থায়ী। অর্থাৎ লাল ফসফরাসকে বায়ুতে রাখা যেতে পারে, কোনো রকম কিন্তু অসুবিধা নেই, কিন্তু হোয়াইট ফসফরাসের অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য তারা কিন্তু খুব দ্রুত রাসায়নিক বিক্রিয়াটা করে। এটা গেল আমাদের রেড ফসফরাস। এবার যেটা বলতে চাইছিলাম যে ফসফরাসের একটা দুটো খুব গুরুত্বপূর্ণ যৌগ, সেটা হচ্ছে P4O10 আর P4O6। এই দুটো স্ট্রাকচার প্রায় পরীক্ষায় থাকে, এর মধ্যে কতগুলো POP বন্ড এরকম ধরনের MCQ থাকে। তো দুটো স্ট্রাকচার আমি করে দিচ্ছি। প্রথম হচ্ছে P4O6। P4O6 মানে P2O3 ডাইমার। কিভাবে স্ট্রাকচারটা হয়, এখানে ফসফরাস একটা এরকম টেট্রাহেড্রাল তৈরি করেছে, 4টে ফসফরাস। এবার এই যে টেট্রাহেড্রাল তৈরি হলো, মাঝখানে কি থাকে, একটা করে অক্সিজেন দিয়ে বন্ডিং। এবার এই দিক থেকে এই ফসফরাস থেকে এই ফসফরাস এইদিকে একটা অক্সিজেন দিয়ে বন্ডিং, আর এই ফসফরাস থেকে এই ফসফরাস এটা হচ্ছে একটা অক্সিজেন দিয়ে বন্ডিং। এটা হচ্ছে P4O10 এর স্ট্রাকচার। P4O10 এর স্ট্রাকচার হচ্ছে এটা। আর যদি আমরা P4O10 এ যাই, P4O6 এটা হচ্ছে P4O6। এবার P4O10 টা করব, কিছুই নয়, প্রত্যেকটা যে ফসফরাস রয়েছে এখানে, এই একটা ফসফরাস, এই একটা, 4টে ফসফরাস, এর সঙ্গে একটা করে অসমযোজী বন্ধন দিয়ে অক্সিজেনকে যোগ করব। এর সঙ্গে যদি আমরা একটা করে অসমযোজী বন্ধন যোগ করি, ও এই একটা, এই যে স্ট্রাকচারটা পেলাম, এটাই তখন হয়ে যাচ্ছে P4O10। তখন এটা হয়ে গেল P4O10। অর্থাৎ এই দিকগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে হবে P4O6, আর যদি এই কোঅর্ডিনেট বন্ডগুলোকে জুড়ে দিই তাহলে যেটা হবে সেটা হবে P4O10। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এই বন্ডিংটা কিন্তু ওপর দিয়ে গেছে, আর এই যে বন্ডিংটা এটা কিন্তু তলা দিয়ে গেছে, কিন্তু কোনো মাঝখানে কিন্তু জয়েন্ট নেই, এটা উপর দিয়ে গেছে, আর এই যে অক্সিজেন POP এটা তলা দিয়ে গেছে। 3 ডাইমেনশনাল ফিগার, এটা উপর দিয়ে আসছে, এইভাবে উপর দিয়ে আসছে, এটা কিন্তু তলা, মাঝখানে কিন্তু কোনো জয়েন্ট। এইটা কিন্তু দুটো স্ট্রাকচার এখানে প্রশ্ন থাকে যে POP বন্ড কতগুলো থাকে। POP বন্ড গুনে নিলে আমরা দেখতে পাবো উভয় ক্ষেত্রে কিন্তু POP বন্ড সমান। POP বন্ড হচ্ছে যে POP একটা বন্ড এখানে রয়েছে, দুটো, এই একটা, 3টে, এই 4টে, 5টা জয়েন্ট। অর্থাৎ P4O10 বা P4O3 যাই করুক না কেন, উভয় ক্ষেত্রে কিন্তু 6টা এরকম ধরনের POP বন্ড থাকে, 6 POP বন্ড। ঠিক আছে, ফসফরাস সম্পর্কে আলোচনা হলো। ফসফরাসের যে যৌগগুলো যেগুলো আছে, সেই যৌগগুলোর মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে ফসফিন। PH3 ফসফিন তৈরি হয় কি করে, আস্তে বন্ধযুক্ত একটা গ্যাস। ফসফিন তৈরি করার জন্য আমাদের দরকার যেটা সাদা ফসফরাস C4, তার সঙ্গে NOH এর গাঢ় দ্রবণ সহযোগে যদি উৎপন্ন করা হয় তাহলে সেখানে তৈরি হচ্ছে PH3 প্লাস সোডিয়াম হাইড্রোফসফাইড NaH2PO2। এখানে ফসফিন তৈরি করার সময় পরীক্ষাগারে যেটা দরকার সেটা হচ্ছে যে পাত্রে ফসফিন তৈরি হচ্ছে, অর্থাৎ যে আমি যেটার মধ্যে ফসফরাস আয়ন হয়েছে সেটাই কিন্তু কোল গ্যাস বা CO2 দ্বারা মানে বায়ুটাকে প্রতিস্থাপিত করা। কারণ এখানে PH3 সঙ্গে সঙ্গে কিন্তু P2H4 অর্থাৎ ফসফরাস ডাইহাইড্রেট তৈরি হয় এবং খুব এক্সপ্লোসিভ। বায়ুর অক্সিজেন থাকলে সঙ্গে সঙ্গে চলে যায়, তারপরে কিন্তু এক্সপ্লোশন বা বিস্ফোরণ ঘটতে পারে। তার জন্য কি করা হয়, একটা নিষ্ক্রিয় গ্যাস মানে কোল গ্যাস বা CO2 দিয়ে বিক্রিয়ার যে পাত্র সেটাকে পূর্ণ করা হয়, তার মধ্যে বায়ু রাখা হয়।
এই ব্যাপারটা আছে। ফসফিনের আষ্টে গন্ধযুক্ত গ্যাস, এবং ফসফিনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফসফিনের বিজারণ ধর্ম আছে। ফসফিন গ্যাস আমরা যদি কপার সালফেটের মধ্যে দিয়ে পাঠাই CuSO4, তাহলে সেখান থেকে কিউপ্রিক ফসফাইড Cu3P2 একটা কালো রঙের অদক্ষেপ উৎপন্ন হয়। এখান থেকে আমরা ফসফিন গ্যাসকে শনাক্ত করতে পারি। এছাড়াও যেটা আছে যে ফসফিনের আষ্টে গন্ধ আছে, তার এই ভৌত ধর্মের সাহায্যে কিন্তু আমরা ফসফিনকে শনাক্ত করতে পারি। ফসফরাসের তিনটে প্রধান যে অ্যাসিড আছে তার মধ্যে যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে H2PO3, আরটা হচ্ছে H3PO3, আরটা হলো H3PO4। প্রায় প্রশ্ন থাকে এদের আম্লিক ধর্মের ক্রম অনুসারে সাজানো। H2PO3, H3PO3, H3PO4, সরি এটা হচ্ছে H3PO4, H2PO3। হাইপোফসফরাস H3PO3 and H3PO4। আম্লিক ধর্মে যদি ক্রম অনুসারে সাজানো হয়, অনেক সময় মনে হতে পারে যে অক্সিডেশন নাম্বার বেড়ে যাচ্ছে, তাহলে এইটার আম্লিক ধর্ম সব থেকে বেশি, তা কিন্তু নয়। এখানে একটু ভুল লেখা হলো, এটা হচ্ছে H3PO, H3PO2, H3PO3, একটা করে অক্সিজেন বাড়ছে, H3PO4। আম্লিক ধর্ম সব থেকে বেশি H3PO2, তারপরে H3PO3, তারপরে H3PO4। অর্থাৎ অক্সিডেশন নাম্বার বাড়লে যে আম্লিক ধর্ম বাড়বে সেটা কিন্তু নয়, এখানে কিন্তু এই ব্যতিক্রম আছে। এটা কিন্তু প্রায় ওই জন্য পরীক্ষার প্রশ্ন থাকে, খেয়াল রাখতে হবে। H3PO2 সব থেকে বেশি, তারপরে H3PO3, তারপরে হচ্ছে H3PO4। ওকে, মোটামুটি ফসফরাসের যে সমস্ত যৌগগুলো খুব সংক্ষেপে, যেগুলো খুব বেশি দরকার সেইগুলো আলোচনা করলাম। অনেক বেশি বিস্তারিত এখানে কিন্তু আছে, সেইগুলো যদি পরে সময় পাই তখন সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।